বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন কিছু ঘটনা আছে যার পেছনের সত্য জানলে মানুষ হতবাক হয়ে যায়। আজ সেরকমই এক চাঞ্চল্যকর ইতিহাসের কথা বলতে যাচ্ছি, যা হয়তো অনেকেরই অজানা। এই গল্পে আছে উদারতা, আছে বিশ্বাসঘাতকতা, আছে চরম বেইমানি, আর আছে এক রহস্যময় মৃত্যুর অমীমাংসিত প্রশ্ন। জিয়াউর রহমান নামটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে একজন দাপুটে নেতার ছবি, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের রাজনৈতিক শত্রুকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। সেই শত্রু আর কেউ নন, স্বৈরাচারী শেখ হাসিনা। অথচ সেই শেখ হাসিনা দেশে ফেরার মাত্র ১৩ দিনের মাথায় চিরতরে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল এই অসাধারণ নেতাকে। এই ১৩ দিনের কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তর আজও অনেকের কাছে অজানা রয়ে গেছে। ১৯৭৫ সালের শেষের দিকে দিল্লির এক কোণায় নিজের আসল নাম পরিচয় পুরোপুরি লুকিয়ে একেবারে যাযাবরের মতো এক বন্দি জীবন পার করছিলেন শেখ হাসিনা। তখন তার হাতে ছিল না কোনো ক্ষমতা, আর ছিল না নির্দিষ্ট কোনো গন্তব্য বা ভবিষ্যৎ। একেবারে নিঃস্ব এবং ছিন্নমূল এক অসহায় অবস্থায় দিনের পর দিন কাটছিল তার। কেউই তাকে গোনায় ধরছিল না সে সময়, এমনকি তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না আশেপাশে। এক প্রকার লুকিয়ে লুকিয়ে দিন পার করতে হচ্ছিল তাকে সেই সময়টায়। রাজনীতি তো দূরের কথা, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই তখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে বাংলাদেশে তখন রাজনীতির মাঠ পুরোপুরি জিয়াউর রহমানের হাতের মুঠোয়। তিনি তখন দেশের সবচেয়ে দাপুটে এবং জনপ্রিয় মানুষ। তার একটা কথায় তখন গোটা দেশ পাতানো। তার শক্ত হাতে দেশ চলছিল খুব দাপটের সাথে। দেশের আনাচে কানাচে সব জায়গায় তার নাম ডাক ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ বলতে গেলে একেবারে নেতৃত্ব ছাড়া একটি ভেঙে পড়া দল ছিল। দলের ভেতরে তখন চলছিল চরম কোন্দল। তাদের সামনে এগিয়ে নেওয়ার মতো কোনো শক্ত কাণ্ডারি ছিল না সে সময়। নেতারা নিজেদের মধ্যেই শুধু কাদা ছোড়াছুড়ি করছিল। এই শূন্যতা আর হতাশা ঢাকার জন্য ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে এক প্রকার বাধ্য হয়ে দলীয় আওয়ামী লীগের সভানেত্রী বানানো হয় ভারতেই পড়ে থাকা শেখ হাসিনাকে। দলের বড় নেতারা ভেবেছিল হাসিনাকে সামনে রাখলে হয়তো ভাঙন ঠেকানো যাবে। দলের এত বড় একটা পদ তো জুটল, কিন্তু দেশে ফেরার কোনো উপায় একেবারেই ছিল না তার কাছে। কারণ তার আগের পাসপোর্ট সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছিল এবং মেয়াদও শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। সব মিলিয়ে এক চরম অসহায় ও ঘোর বিপাকে আটকে গিয়েছিল শেখ হাসিনা। তাকে দেশে ফিরতে হলে তৎকালীন সরকারের বিশেষ অনুমতি এবং একদম নতুন পাসপোর্টের দরকার ছিল। সরকারের অনুমতি ছাড়া তার দেশে ঢোকার কোনো রাস্তাই খোলা ছিল না সে সময়। আর ঠিক এই জায়গাতেই তৎকালীন দাপুটের নেতা জিয়াউর রহমান তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটি করে বসেন। নিজের ক্ষমতা ও জনপ্রিয়তার উপর অতি আত্মবিশ্বাসী হয়ে তিনি চরম এক বোকামি করে বসেন। তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার এই একটি সিদ্ধান্ত তাকে কত বড় বিপদে ফেলতে যাচ্ছে। তিনি একেবারে নিজের হাতে একটি আস্তিনের সাপকে দেশে ফেরার সব রকম সুযোগ করে দেন। সেই সময়ে জিয়াউর রহমানের দলের অনেক বাঘা বাঘা নেতা এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছিলেন। তারা বারবার সতর্ক করেছিলেন যে এমন একটি কাজ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। তারা বুঝতে পেরেছিলেন এই সুযোগ দেওয়া হলে পরবর্তীতে এক সর্বনাশা ছক তৈরি হতে পারে। এই মুখোশধারী ভণ্ড চক্র দেশে ঢুকলে পুরো রাজনীতির মাঠ বিষাক্ত করে তুলবে বলে অনেক নেতাই জিয়াকে সাবধান করেছিলেন। তারা বলেছিলেন যে সাপকে দুধ কলা দিয়ে পুষলে সে একদিন ছোবল মারবেই। কিন্তু অতি আত্মবিশ্বাসী জিয়া কারো কোনো বাধাই শোনেননি সেদিন। তিনি সবার কথা উড়িয়ে দেন। তিনি বরং তৎকালীন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে একদম কড়া নির্দেশ দেন যাতে খুব তাড়াতাড়ি হাসিনার নতুন পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়। শুধু পাসপোর্ট দিয়েই তিনি থেমে থাকেননি, তাকে দেশে ফেরার পর সব ধরনের নিরাপত্তা ও থাকার জায়গা করে দেওয়ারও পাকাপোক্ত ব্যবস্থা করে দেন। জিয়াউর রহমান হয়তো ভেবেছিলেন দেশে একটি বিরোধী দল থাকলে রাজনীতির মাঠ আরও জমে উঠবে। তিনি হয়তো নিজের উদার মন দেখাতে চেয়েছিলেন, কিন্তু এই সুযোগ দেওয়াই যে পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় কাল সাপ হয়ে দাঁড়াবে তা তিনি কল্পনাও করতে পারেননি। নিজের বড় মন দেখাতে গিয়ে তিনি যে কুচক্রী এবং নিমক হারাম এক শক্তিকে দেশে ঢোকার রাস্তা করে দিচ্ছেন এবং তার ফলাফল যে এত দ্রুত তাকে ভোগ করতে হবে সেটা তার ধারণার
একেবারেই বাইরে ছিল। এখানেই মূলত সেই চরম ধোঁকা ও বেইমানির আসল প্রেক্ষাপট তৈরি হতে শুরু করে। কারণ যার ভেতরে ক্ষমতার লোভ আর নোংরা রাজনীতি আগে থেকেই ঘপটি মেরে বসেছিল, তাকে সুযোগ দেওয়া মানেই হলো একটি ভয়ঙ্কর ফাঁদ নিজে তৈরি করা। এরপর আসে 1981 সালের 17ই মে। আকাশ ছিল ঘোর মেঘলা আর চারপাশে বইছিল ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। মুষলধারে বৃষ্টির সেই ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই দেশে পা রাখে এই খলনায়িকা। জিয়াউর রহমানের দেওয়া পাসপোর্ট আর তার দেওয়া নিরাপত্তায় ভর করেই সে সেদিন বাংলার মাটিতে পা রাখতে পেরেছিল। কিন্তু দেশে ফেরার পর থেকেই শুরু হয় এক অদৃশ্য কুটিল চক্রান্ত। মানে ভেতরে ভেতরে অনেক নোংরা খেলা শুরু হয়ে যায়, যা কেউ টের পায়নি। আর সবচেয়ে চমক দেওয়ার মতো বিষয় হলো, শেখ হাসিনা দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। 1981 সালের 30 মে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিতে হয় জিয়াউর রহমানকে। পুরো দেশ একেবারেই স্তব্ধ হয়ে যায় এই খবরে। মাঝখানে মাত্র 13 দিনের ব্যবধান। এই 13 দিনের ভেতরেই এমন কি ঘটেছিল যা দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দিল? কিভাবে একজন দাপুটে রাষ্ট্রপ্রধানকে এত দ্রুত নিঃশেষ করে দেওয়া হলো, সেই প্রশ্ন আজও মানুষের মনে চরম সাসপেন্স তৈরি করে। জিয়াউর রহমান তো নিজের হাতেই নিজের সবচেয়ে বড় বিপদকে ডেকে এনেছিলেন দেশে। তিনি নিজে উদ্যোগী হয়ে যাকে দেশে আনলেন, সেই বিষধর সাপ দেশে পা রাখার পরপরই এমন এক বিষাক্ত ছোবল মারল, যার পরিণতি হলো এক চরম ধ্বংসলীলা। এই 13 দিনের ভেতর ঘটা প্রতিটি মুহূর্ত যেন এক নিখুঁত শয়তানি চালের অংশ ছিল। কে বা কারা আড়াল থেকে কলকাঠি নেড়েছিল, আর কিভাবে এত দ্রুত একজন রাষ্ট্রপ্রধানকে পরপারে পাঠিয়ে দেওয়া হলো, তার অনেক তথ্যই আজও পুরোপুরি পরিষ্কার নয়। তবে এটা বুঝতে কারো বাকি নেই যে এত বড় ঘটনার পেছনে খুব শক্তিশালী কোনো চক্রান্তকারী চক্রের গভীর ফন্দি লুকিয়েছিল। এমনকি সেই আমলের অনেক রাজনৈতিক নেতাই খুব শক্তভাবে বিশ্বাস করেন যে জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা আর দাপট দেখে হাসিনা চরম হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিলেন। আর সেই ভয়ঙ্কর হিংসার আগুন থেকেই সে নিজের কাছের লোক দিয়ে খুব ঠান্ডা মাথায় এই দাপুটে নেতাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সব বন্দোবস্ত করেছিল। জিয়াউর রহমান যদি সেদিন তাকে দেশে ঢোকার অনুমতি না দিতেন, তবে হয়তো বাংলাদেশের রাজনীতির ইতিহাস আজ অন্যরকম হতো। হয়তো তাকে এত দ্রুত দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। তার একটি মাত্র সই এবং একটি মাত্র সিদ্ধান্ত এই বেইমানির ইতিহাস তৈরি করার সুযোগ করে দিয়েছিল, যার জন্য তিনি সবকিছু করলেন। সেই নিমক হারাম চক্র তাকে পেছন থেকে আঘাত করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। রাজনীতির ময়দানে এমন চরম বেইমানি এবং গাদ্দারি সত্যিই বিরল। নিজের চরম শত্রুকে বিশ্বাস করে তাকে সুযোগ দেওয়ার যে ভুল জিয়াউর রহমান করেছিলেন, তার মাসুল তাকে নিজের জীবন দিয়ে চোকাতে হয়েছিল। তিনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন, সে বিশ্বাসের চমক অমর্যাদা করা হয়েছিল। কিন্তু পাপের ফল কাউকে ছাড়ে না কখনো। 1981 সালে যে বেইমানি আর শয়তানি চালের মাধ্যমে এই চক্র ক্ষমতা দখলের নোংরা রাজনীতি শুরু করেছিল, তার হিসাব ঠিকই দিতে হয়েছে একদিন। দীর্ঘ 15 বছর ধরে দেশের মানুষের উপর অত্যাচার আর কুকীর্তি চালানোর পর মানুষের ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। দিনের পর দিন মানুষের উপর জুলুম চালিয়ে এই মুখোশধারী চক্র ভেবেছিল তারা আজীবন ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে তাদের পায়ের তলার মাটি অনেক আগেই সরে গেছে। মানুষের রাগ আর ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, তখন কোনো ফন্দি বা শয়তানি চাল আর কাজ করে না। সময়ের জবাব যে কত নির্মম হতে পারে তা 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেই সবাই পরিষ্কারভাবে দেখতে পেয়েছে। যেই খলনায়িকা একসময় অন্যের সুযোগ নিয়ে দেশে ফিরলেন এবং পরবর্তীতে ছলচাতুরি করে ক্ষমতা দখল করেছিলেন, তাকেই শেষ পর্যন্ত চরম অপমান আর লজ্জা নিয়ে দেশ ছাড়তে হয়েছে। বাংলাদেশের আপামর জনগণ তার সমস্ত মুখোশ উন্মোচন করে তাকে গলা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে একেবারে উচিত শিক্ষা দিয়েছে। মানুষের তীব্র রাগের মুখে পড়ে নিজের যান বাঁচাতে সে বাধ্য হয়ে সেই ভারতেই পালিয়ে যায়, সেখান থেকে যে একদিন ফিরে এসেছিলেন। তার পালানোর দৃশ্য দেখে পুরো বিশ্বের মানুষ অবাক হয়ে গিয়েছিল। আজ সে
আবারও সেই যাযাবরের মতো এক চরম লজ্জার এবং অভিশপ্ত জীবন পার করছে। যে ভারতের মাটিতে সে 1975 সালের পর আত্মগোপন করেছিল, আজ ঠিক একইভাবে তাকে সেখানে লুকিয়ে থাকতে হচ্ছে। তার পাশে আজ আর কেউ নেই। তার সব দাপট আর অহংকার মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেছে। 1981 সালে জিয়াউর রহমানের উদারতার সুযোগ নিয়ে যে সর্বনাশা চক্র শুরু হয়েছিল, 2024 সালে এসে জনগণ সেই খেলার চিরতরে সমাপ্তি ঘটিয়েছে। বেইমানি আর গাদ্দারি করে হয়তো সামরিকভাবে টিকে থাকা যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। পাপের খরা পূর্ণ হলে এমন ভয়ঙ্কর পতন হয় যা এই মুখোশধারী ভণ্ডদের আসল জায়গা দেখিয়ে দেয়। শেখ হাসিনার এই পতন দেশের রাজনীতির ইতিহাসে এক বড় শিক্ষা হয়ে থাকবে যে বেইমানি আর নোংরা রাজনীতির শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর এবং লজ্জার হতে পারে।